নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে প্রতির সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, বিহারে নাটকীয় মুহূর্ত তৈরি হয়েছে। ভোটের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে নাটকীয় মুহূর্ত তৈরি হয়েছে বিহারে। একদম মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ধর্নায় বসে পড়েছেন সিটিং একজন এমএলএ এবং তার টিকিট চাই, এইটাই তার দাবি। অন্যদিকে একজন সাংসদ, জেডিইউর সাংসদ, অর্থাৎ যে 12 জন সাংসদ এনডিএ তে নরেন্দ্র মোদীর পায়ে চেয়ারের পায়াটা ধরে আছে, তার মধ্যে একজন সাংসদ তিনি ইস্তফা দিয়ে দিয়েছেন অলরেডি। একদম ঠিক শুনছেন আপনারা। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট বিহার থেকে যেটা উঠে আসছে, একজন সাংসদ ইস্তফা দিয়ে দিয়েছে এনডিএ এর মধ্যে থেকে। এবং অন্যদিকে সরাসরি কিন্তু একজন এমএলএ মুখ্যমন্ত্রীর বাড়ির বাইরে ধর্নায় বসেছে ভোটের টিকিটের জন্য। এবং তিনি, যা খবর উঠে আসছে, তিনি নীতিশ কুমারের সঙ্গে দেখা করতে এসেছিলেন। মুখ্যমন্ত্রী তাকে সময় দেননি বলে তিনি সেখানেই ধর্নায় বসে গিয়েছেন। শুধু এখানেই কিন্তু শেষ নয়, খবর কিন্তু আরো গুরুত্বপূর্ণ জায়গায়। একদম সরাসরি নীতিশ কুমারকে মানাতে কিন্তু এবার দিল্লি থেকে উড়ে আসছেন অমিত শাহ, তেমন একটা খবর পর্যন্ত রটেছে বিহারে। তার কারণ নীতিশ কুমার বারংবার কিন্তু এই মুহূর্তে বেশ খানিকটা অসন্তোষ প্রকাশ করছেন তার পলিটিক্যাল পার্টির, কিন্তু কোনোভাবেই এই মুহূর্তে শেষ করতে তিনি দেবেন না। নীতিশ কুমার শর্ত দিয়েছেন বিজেপিকে যে যদি 101টা সিটে লড়তে হয় তাহলে আমি লড়বো, অন্য পার্টির সঙ্গে লড়বো, তেমন হয় বিষয়টা হবে। আর না হলে অন্য আরেকটা গুরুত্বপূর্ণ শর্ত দিয়েছেন তিনি, বিজেপির সঙ্গে লড়বেন, কিন্তু অন্য শর্ত আছে তার। কি শর্ত, খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তে, সেই প্রেক্ষাপট সমস্তটা বলবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিলে ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হতে চান, এইটাই তার শর্ত। নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী না করলে নীতিশ কুমার এই মুহূর্তে এনডিএ থেকে কিন্তু সরে দাঁড়াবেন, তেমন বক্তব্য রেখে দিয়েছেন নীতিশ কুমার। নীতিশ কুমার বলে দিয়েছেন যে যখন একদম ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সম্রাট চৌধুরী এবং নীতিশ কুমার সবাই মিলে একত্রিত হয়ে প্রেস কনফারেন্স করবেন, যেটা গতকাল 13ই অক্টোবর হওয়ার কথা ছিল, সেই প্রেস কনফারেন্স পরবর্তীতে ক্যান্সেল করতে হয়। নীতিশ কুমারের শর্তটা কিন্তু খুব পরিষ্কার, তিনি মুখ্যমন্ত্রী হতে চান, আবারও পঞ্চমবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চান নীতিশ কুমার। এবং সেটাই কিন্তু এই মুহূর্তে শর্ত দিয়েছে ভারতীয় জনতা পার্টিকে। তিনি বলে দিয়েছে সরাসরি কিন্তু এই মুহূর্তে তার নামটা অ্যানাউন্স করতে হবে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে। তিনি আর কিচ্ছু চাইছেন না কোনো মতেই, তিনি আর এই মুহূর্তে এনডিএ থেকে কিচ্ছু চাইছেন না। 101টা আসন তাকে দেওয়া হয়েছে, 101টা আসনে তিনি লড়াই করবেন, কিন্তু তা সত্ত্বেও তাকে যেন সিএম পদপ্রার্থী রাখা হয়, এইটা তার দাবি। তাছাড়া তিনি কোনোভাবেই এনডিএ তে থাকবেন না, এইটা সরাসরি শর্ত দিয়েছেন। তাই জন্য কোথাও গিয়ে কিন্তু এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি বেকায়দায় পড়েছে। যেভাবে আপনারা দেখতে পেয়েছেন গতকাল থেকে হিন্দি মিডিয়াগুলো বারংবার একদম সরাসরি বিহারে ভারতীয় জনতা পার্টি বড় ভাইয়ের জায়গায় চলে এসছে, নীতিশ কুমারকে তার অকাত দেখিয়ে দিয়েছে, এই সমস্ত রটনা রটাচ্ছিল। সেখানে কিন্তু বড় সড়ো আপডেট উঠে আসছে যে নীতিশ কুমার তিনি এই মুহূর্তে এনডিএ ছাড়ার কথা ভাবছেন। যদি না তাকে মুখ্যমন্ত্রী করা হয়, অর্থাৎ এনডিএ যদি সরকার তৈরি করতে পারে এবারেও, তার পরবর্তীতে নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হবে, এই কথাটা যদি সঠিকভাবে ঘোষণা না হয় তার নীতিশ কুমার এনডিএ তে থাকবেন না, সেটা যেমন তিনি জানিয়েছেন। অন্যদিকে নীতিশ কুমারের দলের এবার কিছু হারির খবর আপনাদের দিয়ে সরাসরি যেটা দিয়ে শুরু করলাম এই ভিডিও। এই মুহূর্তে খবর ওঠা আসছে যে ভাগলপুরের একজন এমপি, জেডিইউর এমপি, তিনি সরাসরি অজয় কুমার মন্ডল ইস্তফা দিয়ে দিয়েছেন, একদম ইস্তফা দিয়ে দিয়েছেন। তিনি কোনো রাগ ঢাক রাখেননি, কোনো জায়গায় ধর্নায় বসেননি, তিনি ইস্তফা দিয়ে দিয়েছেন। এবং সেই ইস্তফা প্রেসে যেমন রিলিজ করেছেন তিনি, তার সঙ্গে নীতিশ কুমারকে ট্যাগ করেছেন সেই ইস্তফা। তিনি বলেছেন যে গত 20 বছর ধরে যেভাবে এই মুহূর্তে আমাদের পার্টির মধ্যে আমরা লড়াই করে উঠে এসেছি, ভাগলপুরকে আমি যেভাবে সার্ভ করেছি, তার পরবর্তীতে আমি একজন সিটিং এমপি হিসাবেও কোন রকম কোনো সম্মান পেলাম না। ভাগলপুর থেকে কারা ভোটে দাঁড়াচ্ছে সেটা আমাদের জিজ্ঞেস না করে কিভাবে ঠিক করতে পারে ভারতীয় জনতা পার্টি কিংবা জেডিইউ দল। এবং সেই ক্ষেত্রেই তার চরম অপমানে লেগেছে। এবং 2024-এ যিনি ভোটে জিতেছিলেন, যিনি এখনো পর্যন্ত সাংসদ হিসাবে সংসদে জেডিইউ কে কিংবা এনডিএ কে সাপোর্ট করছেন, সেই জায়গা থেকে তার ইস্তফাটা কিন্তু বড় সড়ো একটা ধাক্কা। নীতিশ কুমারের কাছে ধাক্কা না হলেও সেই ধাক্কাটা কিন্তু গিয়ে লাগবে নরেন্দ্র মোদীর চেয়ারে। তার কারণ 293, সেখান থেকে কিন্তু একজন অলরেডি উইকেট ফেলে দিলেন, সেরকমই একটা প্রেক্ষাপট তৈরি হলো। পরবর্তীতে আবার কিন্তু উপনির্বাচনের মাধ্যমে সেই সিটটা জিতে আসতে হবে। কিন্তু এই মুহূর্তে নীতিশ কুমারের বড় সড়ো একটা ধাক্কা। তিনি অভিযোগ জানাচ্ছেন যে তার কোনোভাবেই কোনো সালাহা কিংবা পরামর্শ নেওয়া হয়নি, সিট শেয়ারিং কিভাবে হচ্ছে, টিকিট বাটোয়ারা কিভাবে হচ্ছে বিহারে, এই প্রশ্নগুলো তুলছেন তিনি। অন্যদিকে এই ভাগলপুর জেলারই গোপালপুরের এক এমএলএ
তিনি এখনো সিটিং এমএলএ। 2020 সালে তিনি জিতেছিলেন জেডিইউ এর পক্ষ থেকে, কিন্তু তিনি খবর পেয়েছেন তাকে আর টিকিট দেওয়া হবে না, তার জেলায়, তার যে কেন্দ্রে সেখানে অন্য কারোর টিকিট ঘোষণা হবে, তেমন একটা খবর উঠে গেছে অলরেডি। তাই জন্য তিনি চলে গিয়েছিলেন নীতিশ কুমারের সঙ্গে দেখা করতে, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে, তার অভিমানের কথা বলতে। কিন্তু কার সঙ্গে দেখা করতে গেলেন তিনি? মুখ্যমন্ত্রী তো দরজাই খুললেন না, এবং দরজা না খোলা অবস্থাতে তিনি যেখানে দাঁড়িয়েছিলেন সেখানেই বসে পড়লেন। একদম ধর্ণা দিতে শুরু করলেন মুখ্যমন্ত্রী আবাসের বাইরে। এক এমএলএ তিনি ধর্ণায় বসে পড়লেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা না করে তিনি যাবেন না, প্রেসকে জানিয়ে দিয়েছেন। এবং তার নাম গোপাল মন্ডল। গোপাল মন্ডল এই মুহূর্তে এমএলএ, তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন যে মুখ্যমন্ত্রী যদি আমাকে টিকিট না দেয় আমি এখান থেকে উঠবো না। সুতরাং একদম এই মুহূর্তে নাটকীয় মুহূর্ত তৈরি হয়েছে বিভিন্ন জায়গায়। নীতিশ কুমার যেমন জেদ করছেন, তিনি অমিত শাহের কাছে বলছেন আমাকে মুখ্যমন্ত্রী না করলে আমি ভোটে লড়বো না, ঠিক তেমন ভাবে গোপাল মন্ডল বলছে আমাকে টিকিট না দিলে আমি বাড়ির সামনে থেকে উঠবো না। ঠিক তেমন ভাবে অজয় কুমার মন্ডল, তিনি এমপি হিসেবে বলে দিয়েছেন যে আমার আর কিচ্ছুতে কোথাও থাকার দরকার নেই, আমি আমার পদ থেকে ইস্তফা দিয়ে দিলাম। বড় সড় নাটকীয় মুহূর্তে এই মুহূর্তে শেষ পর্যন্ত যেটা খবর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনাদের আগের ভিডিওতেও জানিয়েছি যে আরজেডির পক্ষ থেকে নীতিশ কুমারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। গতকাল রাত্রিবেলাও আরজেডির বিভিন্ন নেতারা কিন্তু নীতিশ কুমারের সঙ্গে যোগাযোগ করেছেন, কেমন খবর উঠে আসছে। সুতরাং এই মুহূর্তে নীতিশ কুমার কি পাল্টি খাবেন, তেমন একটা প্রেক্ষাপট তৈরি হতে পারে। তার কারণ সিট শেয়ারিং এর মাধ্যমে নীতিশ কুমার কোনোভাবেই এক জায়গায় আসতে পারছেন না বিজেপির সঙ্গে, এবং তিনি চাইছেন যে 101টা আসন যেখানে বিজেপি লড়াই করছে তার থেকে বেশি আসনে তিনি লড়বেন। তিনি 110টা আসন চেয়েছিলেন, মিনিমাম 105টা আসন না দিলে নীতিশ কুমার জেডিইউ থেকে এই মুহূর্তে কিন্তু সরাসরি আরজেডির সঙ্গে মার্চ করতে পারে জেডিইউ, এবং একদম এনডিএ ছেড়ে নীতিশ কুমার কিন্তু অন্য আরেকটা গঠবন্ধন তৈরি করতে পারে, যেটা কিন্তু বলা হচ্ছে যে কংগ্রেসের সঙ্গেও তারা একত্রিত থাকবেন। অর্থাৎ বিহারের যে দুটো পলিটিক্যাল পার্টি বহু বছর ধরে বিহার শাসন করে আসছে, সেই দুটো পলিটিক্যাল পার্টি একত্রিত হয়ে কংগ্রেস এবং বিজেপির বিরোধিতা করবে। এটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে একটা ঘটনা, এবং সেটা কিন্তু কানে পৌঁছেছে অমিত শাহের, এবং অমিত শাহ সেটা কোনোভাবেই যে হতে দেবেন না। তাই জন্য খবর উঠছে কিন্তু অমিত শাহ আসতে পারেন বিহারে, নীতিশ কুমারের সঙ্গে দেখা করতে পারেন, এবং সিট শেয়ারিং নিয়ে নীতিশ কুমারকে কোনোভাবে নিজেদের থেকে কিছু সিট ছেড়ে দিতে পারে। তার কারণ এই মুহূর্তে বিহারটাকে ধরে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি কারোর কাছে হয়ে থাকে সেটা কিন্তু বিজেপির কাছে, অর্থাৎ মোদী এবং অমিত শাহের কাছে। সিট ছেড়ে দিতে হলেও কোনো অসুবিধা থাকবে না, কিন্তু এই মুহূর্তে যদি 12 জন সাংসদ, এখন অবশ্য 11 জন, তার কারণ একজন সরাসরি ইস্তফা দিয়ে দিয়েছেন, এই 11 জন সাংসদ সরিয়ে নেন নীতিশ কুমার, তাহলে কিন্তু বড় সড় বেকায়দায় ইমিডিয়েটলি পড়বে দিল্লির মসনদে বসে থাকা নরেন্দ্র মোদী। আপনারা কি মনে করেন সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। নাটকীয় চেহারায় এই মুহূর্তে বিহারে প্রতি মুহূর্তে প্রেক্ষাপট বদল হচ্ছে, সমস্তটা নিয়ে যখন যেমন খবর উঠে আসবে আপনাদের সামনে রাখার চেষ্টা করবো। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই শেয়ার করুন এই খবর বেশি বেশি করে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিন টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে। ধন্যবাদ।